নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। ডক্টর ইউনূস সরকারের আমলে তিনি যে কি পরিমাণ নিগ্রহের শিকার হয়েছেন এবং তাকে যে গৃহবন্দী করে রাখা হয়েছে সেই সম্পর্কে তিনি একটা বিশেষ ইন্টারভিউ দিয়েছেন কালের কণ্ঠ পত্রিকায়। এবং তিনি ছিলেন এই পৃথিবীর সম্ভবত প্রথম রাষ্ট্রপতি হয়েও গৃহবন্দী রাষ্ট্রপতি। একটা বোমা ফাটালেন এই রাষ্ট্রপতি চুপ্পু। এটা বোমার চেয়ে কোনো অংশে কম নয়। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হায়দার আলী দেখা করেছেন বঙ্গভবনে গিয়ে, এবং সেখানেই একটি ইন্টারভিউ দিয়েছেন। আমি নিজে কোনো কথা বলবো না, আমি শুধু ইন্টারভিউটা পড়ে শোনাই। অনেক রোম হর্ষক বিবরণ আপনারা দেখতে পাবেন। হায়দার আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মহামান্য? রাষ্ট্রপতি বলতেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। হায়দার আলী বললেন, তার মানে আগে ভালো ছিলেন না? রাষ্ট্রপতির মুখে খুব রহস্যের হাসি। হায়দার আলী বললেন, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের 1.5 বছর বঙ্গভবনে আপনার কেমন কেটেছে? রাষ্ট্রপতি বললেন খুব দীর্ঘশ্বাস নিয়ে, ওই 1.5 বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলেছে নানা চক্রান্ত। হায়দার আলী বললেন, যদি একটু বিস্তারিত বলতেন। রাষ্ট্রপতি, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টির অনেক পায়তারা করা হয়েছে। কালের কণ্ঠ বলল, সেসব কি সফল হয়েছে? রাষ্ট্রপতি বলেন, আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, এই রকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। কালের কণ্ঠ জিজ্ঞেস করলো, আপনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হতে আমরা দেখেছি এবং বঙ্গভবন অভিমুখে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। তো সেই পরিস্থিতিতে বঙ্গভবনের ভিতর পরিবেশ কেমন ছিল এবং আপনি তখন কিরকম ছিলেন? রাষ্ট্রপতি বলতেছে, আমাকে যে গত 1.5 বছরে কত ভাবে উপরে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিতে আমি কিন্তু ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, আরেকটি ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তে অবিচল ছিলাম এবং আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তাই ছিল আমার মূল শক্তি। তো কালের কোনো জিজ্ঞেস করলো যে কে বা কাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছিল এবং কেনই বা তাদের আপনার প্রতি এত আক্রোশ ছিল? রাষ্ট্রপতি বললেন যে, দেখুন, 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, অমুক মঞ্চ তমুক ঐক্য, কত যে কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? তো যখন ঘেরাও করলো তখন সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এনে 3 স্টেপ সিকিউরিটি দিল। তারপর ওই যে মেয়েটা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার উপরে উঠে ঝাঁপ দেয়, কি আশ্চর্যের ব্যাপার! এগুলো সব ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড পুলিশ মারলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পরেই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তুলো, আমি পড়ে গিয়েছি। মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেইল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হেসড়ে তুলে আর্মির জিপে করে নিয়ে যায়। তো যাই বলেন না কেন, ওই রাতটা ছিল আমার জন্য খুবই বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, আর ওই যে ফ্লাইওভার দিয়ে পিছনে ওদিক দিয়ে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাবার্ড ভ্যান দিয়ে চারদিকে নানা ছিন্নমূল্যক আসে। হ্যাঁ, ছিন্নমূল্যক আসে। গণভবনের মতো তারা বঙ্গভবন লুট করতে চেয়েছিল। তো আমরা তো ঘরেই ছিলাম, আমাদের তো আর কিছু নাই, আর এখান থেকে তো আমরা পালাবো না, তাই না? কোথায় পালাবো? তো সেই অবস্থা যদি হতো, আরেকবার এপিসি দিয়ে ঠেলে, তখন তারপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবং রাত 12টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা, তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আমাকে ফোন করলো। ফোন করে বলল যে, ওরা কিন্তু আমাদের লোক না। আমি এই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করতেছি। তারপর দেখি, হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু কিছু লোক আবার থেকে যায়। তাদের সরাতে সরাতে রাত 2টা বেজেছে এবং আমি রাত 2টা-3টা পর্যন্ত জেগেছিলাম। তখন বিভিন্ন জায়গায় তারা মিটিং করতেছে, মিছিল করতেছে, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাজু ভাস্কর্যের ওখানে, তারপর বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে তারা বলতেছে এটা চায় তারা। কালের কোনো জিজ্ঞেস করতেছে যে, সেই দুঃসময়ে কাউকে কি পাশে পেয়েছিলেন? রাষ্ট্রপতি বললেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা রক্ষার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তারেক রহমান খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল, মানে তিনি খুব ভালো ব্যবহার করেছিলেন আমার সঙ্গে। আমার দুঃসময়ে বিএনপির
শতভাগ সহযোগিতা ছিল। তো কালের কণ্ঠ জিজ্ঞেস করলো যে এই যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ভেতর থেকে রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, আর কারা এতে ইন্ধন জুগিয়েছিল বলে মনে করেন? তো রাষ্ট্রপতি বলল যে মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটা হলো যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলেই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং তাহলেই শুধু আমি অপসারিত হতে পারি, নচেত না। পরে দেখা গেল যে এই আমাকে অপসারণ ইস্যুতে দুটা গ্রুপ হয়ে গেল, গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল বা জোটের কাছে গেল। তখন এমন একটা অবস্থা ছিল যে কোনো মুহূর্তে যদি সকল পলিটিক্যাল পার্টিগুলো এক হয়ে যায় তাহলেই আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক দিয়ে আমি ভেঙে পড়ব। তখন তারা আমার কাছে আসবে, আমাকে বলবে আপনি পদত্যাগ করেন। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন একজন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপি এবং তার জোট সঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর আরেকটা গ্রুপ হয়ে যায় যেটা তাদেরকে আপনারা সবাই চিনেন, মানে একটা গ্রুপ আর কি ওই জামাত ইসলাম, তারপরে এনসিপি, ইনকিলাব মঞ্চ এরা আর কি। তবে শেষ পর্যন্ত তারা সফল হয়নি। এই আমাকে অপসারণের উদ্যোগটা ব্যর্থ হয়েছে বিএনপি এবং তাদের জোটের কারণে, কারণ বিএনপি এবং তাদের জোট যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা আমার পক্ষে ছিল, এবং তখন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির কথা মানতে বাধ্য হয় এবং সেই যাত্রায় আমি রক্ষা পাই। তো ওইটাই সবচেয়ে বড় মুভ ছিল আমাকে অপসারণ করার। মানে তারা এত বেশি চ্যালেঞ্জিং ভাবনার মধ্যে ছিল যে তারা একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বে। যেমন হাসনাত ফেসবুকে বলেছিল হয় এবার নয় নেবার, হ্যাঁ, যার ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, কথা বলা এসব তারা করেছে, এবং এই আলাপটাকে তারা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবে এবং একটা পর্যায়ে বিএনপি তাদের কথা রাজি হবে, সেই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল। যার ফলে তারা বিভিন্নভাবে প্রতিদিন টাইম দিয়ে সময় করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, বের হয়ে এসে সাংবাদিকদেরকে ফেস করা, এসব কাজই কিন্তু তাদের মধ্যে হয়ে গেছে। এবং আমি অত্যন্ত উদ্বিগ্নভাবে লক্ষ্য করেছি যে দেখা যাক না কি হয়। একটা সময় দেখা গেল যে সবাই আপনা আপনি নীরব হয়ে গেল, আর এগুতে পারলো না, এবং তাতে বোঝা গেল যে আমাকে আর অপসারণ তারা করবে না। তো কালে কণ্ঠ বললো যে এরপর নতুন করে কি আর কোনো উদ্যোগ ছিল আপনার বিষয়ে? রাষ্ট্রপতি বলল যে হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গিয়েছে যে কিভাবে আমাকে উপরে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পক্ষ থেকেই নতুন করে আবার এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া হয়। আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই যে সাবেক বিচারপতি যে কদিন আগে যে রিটায়ার করলো, তার নামটা যেন কি, হ্যাঁ। তো রাষ্ট্রপতি চুপ বলতেছেন যে এই ঘটনার পরে অন্তর্বর্তীকালীন সরকার একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে। আমি বিষয়টা জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতির শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। তিনি সাফ বলে দিয়েছেন যে উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে সাংবিধানিক ভাবে সবকিছুর উপরে, সুতরাং ওই জায়গায় আমি অসাংবিধানিক ভাবে বসতে পারি না। এবং ওই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগটাও ব্যর্থ হয়। কালের কণ্ঠ জিজ্ঞেস করলো আপনি এত কিছু কিভাবে জানতে পারলেন? তখন রাষ্ট্রপতি বললেন আমি তো বিচার বিভাগের লোক, এবং বিচার বিভাগ তো ওনার আশেপাশে আছে সব, আমি সেভাবেই বিষয়টি জেনে যাই। তো কালের কণ্ঠ জিজ্ঞেস করলো যে আপনার সেই দৃঢ় মনোবলের নেপথ্যে কি ছিল? কেউ কি আপনাকে গোপনে সাহস জুগিয়েছিল? রাষ্ট্রপতি বলতেছেন সত্যি বলতে কি একা আমার পক্ষে এত কিছুর ভিতরেও এই মনোবল ধরে রাখা কঠিন হতো যদি না অনেকের আশ্বাস বা অভয়বাণী না পেতাম। বিশেষ করে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এই বলে আশ্বস্ত করা হয়েছিল আমি যেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিচল থাকি। কোন অবৈধ উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা ছিল না। এছাড়া 3 বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানের প্রধান তারা আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে যে মহামান্য আপনি হচ্ছেন আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানেই পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া, এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব, আপনাকে আমরা অপসারিত হতে দেব না। এবং শেষ পর্যন্ত তারা এটাই করেছে। যখন
অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ভেতর থেকে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়, তখন 3 বাহিনীর প্রধানরা আমার পক্ষে অবস্থান নেন এবং তারা তাদের অভিমত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকেও বলেন যে তারা কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড হতে দেবেন না। বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয় তখনও কিন্তু 3 বাহিনীর প্রধান ওই অবস্থান নিয়েছিল। তো কালেকণ্ঠ বলল যে এসব বিষয়ে কি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিলেন, অথবা সেই দিক থেকে কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল? রাষ্ট্রপতি বলেছেন যে ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কাছ থেকে আমি কোনো ফোন পাইনি, আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানেই তিনি ছিলেন না। অবশ্য ওনাকেও আমি সাহায্য চেয়ে কোনো আবদারও করিনি। আমার মনোভাব ছিল যা হচ্ছে হোক, দেখা যাক কি হয়, দেখা যাক কত দূর গড়ায়। তবে আমি এটুকু বলতে পারি যে কূটনৈতিক মহল থেকেও আমাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। মানে ওই যে আমেরিকা সহ বিভিন্ন দূতাবাস তারাও চাইতেছিল না যে রাষ্ট্রপতি অপসারিত হোক, এবং আমি এভাবে অসাংবিধানিক ও বেআইনিভাবে অপসারিত হই এটা কূটনীতিকরা চায়নি। এটাও আমার একটি বড় শক্তি ছিল। তবে আমি সবসময় স্বীকার করি যে বিএনপি এবং তার জোট অন্যের প্ররোচনায় প্রলুব্ধ হয়নি, তারা আমাকে রাখার জন্য নিজেদের সিদ্ধান্তে অটল ছিল। কালে কোনো জিজ্ঞেস করলো যে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কি আপনার সঙ্গে কোনো সমন্বয় করেছিলেন, আপনার কাছে তিনি কতবার এসেছিলেন, এবং ডক্টর ইউনূসের আমলে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে, সেসব বিষয়ে আপনি অবগত ছিলেন বা আপনাকে জানানো হয়েছে কিনা? রাষ্ট্রপতি বলল যে তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়তো হয়েছে, তারপরেও আমার দৃষ্টিতে মনে হয়েছে যে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না, অযথাই করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। দেখেন, রাষ্ট্রপতি চুপ বলতেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন, যতবার যাবেন, সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা বলবেন। কি আলোচনা হলো, কি কথা হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এগুলো আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। তো ডক্টর ইউনূস বোধ হয় 14 থেকে 15 বার বিদেশ সফরে গিয়েছেন, একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেন নাই। তো কালেকণ্ঠ বলল যে তার মানে নির্বাচনের আগে সর্বশেষ যে চুক্তিটা হয়েছে আমেরিকার সঙ্গে, সে বিষয়েও নিশ্চয়ই আপনি অবগত নন। রাষ্ট্রপতি বলল না, আমি তো কোনো কিছুই জানি না। এইরকম একটা রাষ্ট্রীয় চুক্তি অবশ্যই আমাকে জানানোর দরকার ছিল। এটা ছোটখাটো চুক্তি হোক বা বড় হোক, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে সবসময় জানিয়েছেন। আর এটাই হলো একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু ডক্টর ইউনূস তা করেননি, মৌখিকভাবে জানাননি, লিখিতভাবেও জানাননি, আসেনও নি। আর উন্নত আসার কথা, বাট উনি আসেননি। কালের কণ্ঠ বলো তার মানে গত 1.5 বছরে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে আপনার স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয়ও ছিল না। রাষ্ট্রপতি দেখেন কি বলতেছেন। রাষ্ট্রপতি বলেন যে ইউনূস সাহেব যে প্রধান উপদেষ্টা হলেন, সেই প্রক্রিয়ার উৎস তো আমিই ছিলাম। মানে আমার উদ্যোগেই তো এই সরকার গঠনের প্রক্রিয়াটি শুরু হয়। কিন্তু ডক্টর ইউনূস পরবর্তী সময় আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেননি। এটা আসলে বোঝানোর কোনো উপায়ও নেই যে কেন না তিনি একটিবারের জন্য আমার কাছে আসেননি। আমাকে তিনি সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করে গিয়েছেন। আমার 2 বার বিদেশ সফর করার কথা ছিল, উনি আটকে দিয়েছেন। খেয়াল করেন, রাষ্ট্রপতি চুপি বলতেছেন যে আমার 2 বার বিদেশ সফর করার কথা ছিল, কিন্তু ডক্টর ইউনূস আটকে দিয়েছেন। একটা ছিল কসোভোতে, গত ডিসেম্বরের ঘটনা। সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল ওদের একটা কি নোট পেপারে, ওখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো কাতারের একটি সামিটে অংশগ্রহণের জন্য, সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেই সেমিনারে বাংলাদেশ থেকে রাষ্ট্রপতি ছাড়া কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটা তারাই লিখলো, তারাই ড্রাফট করলো, এবং ড্রাফট করে তারা আমার কাছে পাঠায় যে আপনি সাইন করে দিন। পরে আমি চিঠিটা পড়লাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি পাঠালো, দেখা গেল যে সেই চিঠিতে লেখা আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং আমার পক্ষে এই সেমিনারে অংশগ্রহণ করা সম্ভব না, আমি দুঃখিত। তারা বলল যাতে আমি সাইন করে পাঠিয়ে দিই। তো কালের কণ্ঠ বলল যে এই যে চিঠিটা লিখলো যে আপনি ব্যস্ত, আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছিল চিঠি লেখার সময়? রাষ্ট্রপতি বলল না, সেটাই তো বলতেছি, আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানো হয়নি, এবং চিঠি দেওয়ার পর আমি জানলাম যে এরকম একটা দাওয়াত আসছিল এবং আমি ব্যস্ত। তারাই চিঠি লিখলো, আমাকে বললো সাইন করেন, আমি সাইন করে দিয়েছি। তো কালের কণ্ঠ বলল আপনি কি সত্যি রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত ছিলেন? রাষ্ট্রপতি এসে বলল কি বলেন, একজন রাষ্ট্রপতি কি এত ব্যস্ত যে সংবিধানের আলোকে? সংবিধান হিসেবে তো আমার কোনো কাজই নেই, তাই না? আর যাই হোক, পরে আমি ওই চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা একটা চিঠি আমি
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই, যেটা কি করলা এরকম বললা। তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত এবং উদ্ধত্তপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সেই বিষয়ে আমি পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেনকে একটা চিঠি দিই। ওই চিঠি জবাবে তারা কোনো উত্তর দেয়নি। তবে এরপর আর কোনো দেশ থেকে আমন্ত্রণ এসেছিল কিনা সে বিষয়ে আমার জানার সুযোগ হয়নি। কালের কণ্ঠ বলল যে কেন আপনাকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি বলে মনে করেন? রাষ্ট্রপতি বলেন, মূলত ইউনূস সরকার চায়নি কোথাও আমার নাম আসুক, আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করা হয়েছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক। এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও আমাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমাবর্তন অনুষ্ঠান, কনভোকেশন সেরিমনি হয়, সেখানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি যাওয়ার কথা, সেটাও তারা আটকে দেয়। তারপর দেখেন আরেকটা ঘটনা আমাকে কিরকম অপমান করে আপনি দেখেন। একদিন হঠাৎ করে একজন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি বিদেশ ভ্রমণে গিয়েছেন। সেখানে বাংলাদেশ হাইকমিশনে আমার ছবিটা লাগানো আছে। তখন তিনি এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন, কারণ সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের সকল কনসুলেটে থেকে শুরু করে হাইকমিশনে সব জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকে, কারণ একটা দেশকে রিপ্রেজেন্ট করে রাষ্ট্রপতি। এটা কিন্তু বছর পর বছর ধরে চলে আসতেছে, এটাই নিয়ম। এখন সেই পরিবেশ উপদেষ্টা তিনি বিদেশে কোনটা মিশনে গিয়ে, কোনটা কনসুলেটে গিয়ে আমার ছবি দেখেছেন এবং দেখেই ওখানে সেই কনসুলেটের প্রধানকে গালিগালাজ করেছেন যে এর ছবি এখানে থাকবে কেন। তারপর এক রাতের ভিতরেই সারা পৃথিবীর সকল বাংলাদেশি হাইকমিশন থেকে আমার ছবি নামিয়ে দেওয়া হলো। একটা দীর্ঘদিনের রেওয়াজ রাতারাতি শেষ করে দেওয়া হলো। এই ঘটনাটি গণমাধ্যমে এলে আমি জানতে পারি। তখন আমার মনে হয়েছে যে এটি বোধহয় আমাকে অপসারণ করার প্রথম ধাপ। সুতরাং পরবর্তী ধাপে হয়তো আমাকে সরিয়ে দেবে এবং এর জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও জনগণের মধ্যেও তো একটা বিরূপ বার্তা যায় যে ওনাকে রাখা হচ্ছে না। এই ধরনের কাজও হয়েছে, তাও তো আমি সহ্য করে গিয়েছি ভাই। দৃঢ়তার সঙ্গে আমি থেকেছি শুধু এই সাংবিধানিক ধারাবাহিকতাই বজায় রাখার জন্য। কালের কণ্ঠ বলেছেন যে আপনি কি ওই ঘটনার কোনো প্রতিবাদ করেননি? রাষ্ট্রপতি বলেছে যে আমি পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেন বরাবর চিঠি দিয়েছিলাম, আমার মনের ক্ষোভ সেই চিঠির মধ্যে বর্ণনা করেছি। তো ওই চিঠি পেয়ে তৈয়দ হোসেন তিনি একটু চুপচাপ ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন যে এটা তো অনেক বড় বিষয়, আমি এই বিষয়ে কথা বলতে চাই না বলে তিনি খুব নীরব ছিলেন। কালের কণ্ঠ, আর কোন ঘটনার কথা আপনার মনে আছে বলতে চান? রাষ্ট্রপতি বলল যে একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। তো আমি যেহেতু সাংবাদিক বান্ধব মানুষ, আমি সাংবাদিকদের সঙ্গে দেখা করাটা পছন্দ করি। এটা খুবই একটা সাধারণ সাক্ষাৎ ছিল। আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটো সেশন হয়েছিল। ওই ঘটনার পর দিন কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলো যে রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকের সঙ্গে রাষ্ট্রপতি সাক্ষাৎ করেছেন। তো এটা প্রকাশিত হলে প্রধান উপদেষ্টার অফিস ভালোভাবে নেয়নি, স্বাভাবিকভাবে নেয়নি। জোর করে ওনারা খুঁজতে থাকেন যে আসলে কে এই কাজটা করেছে, রাষ্ট্রপতির প্রেস উইং এর কে এই কাজটা করেছে। আসলে তো প্রেস উইং এর কেউ এই কাজ করেনি, আমার প্রেস উইং এর কেউ জানেও না। আমি নিজেই কিন্তু সাংবাদিকদের চিঠি পেয়ে ওদেরকে আসতে বলেছিলাম, কিন্তু তারা মানে প্রধান উপদেষ্টার প্রেস উইং অত্যন্ত নির্লজ্জভাবে আমার প্রেস উইং এর 3টা মানুষকে এখান থেকে অপসারণ করে নিয়ে গেল। আমার প্রেস সেক্রেটারি, আমার ডেপুটি প্রেস সেক্রেটারি, আমার অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, 3জনকে নিয়ে গেল এবং পুরো উইংটাই প্রত্যাহার হয়ে গেল। তো কালের কণ্ঠ বলল, তাহলে কি আপনার এখন কোনো প্রেস উইং নাই? রাষ্ট্রপতি বলল, না, নাই তো। আমার 3জনকে নিয়ে গেছে, এমনকি আমার 2জন ফটোগ্রাফার ছিল যারা এই বঙ্গভবনে 30 বছর কাজ করতেছে ফটোগ্রাফার হিসাবে, তাদেরকেও প্রত্যাহার করে নিয়ে গেল এবং প্রেস উইং তো পুরোটাই নিয়ে গেল। এখন তো আমি এখন থেকে কোনো প্রেস রিলিজও দিতে পারি না। বাংলাদেশ ক্রিকেট টিম কোথাও জিতলে অভিনন্দন জানিয়ে যেটা প্রেস রিলিজ দিব সেটাও পারি না, আমাকে একদম প্রতিবন্ধী করে দিল। আমি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারিকে, মানে ওই যে মন্ত্রী পরিষদ সচিবকে বারবার ফোন করেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করেছি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে ফোন করেছি, কেউ আমাকে পাত্তাই দিত না। এসব করা হয়েছে জনগণের কাছে আমার এক্সপোজারটা বন্ধ করার জন্য। এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় করপত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় ইউনূস সরকার। কিন্তু করপত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে আমার কোনো বাণী গেছে কিনা, নাই। কিন্তু এখন বিএনপি সরকার আসছে এবং আগামী শনিবার ইনশাল্লাহ 21শে ফেব্রুয়ারিতে আমার বাণী আসবে। তো এই হচ্ছে গিয়ে পুরো ইন্টারভিউটা কালের কণ্ঠকে দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অবশ্যই 1.5 বছরে ওনার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার মনে করতেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন, সুতরাং তাকে না রাখাটাই শ্রেয়। তো তারপর এখন এই চুপ্পু সাক্ষাৎকারে তিনি বিএনপি প্রশংসা করেছেন, বিএনপি তার সঙ্গে ছিল, 3 বাহিনীর প্রধান সঙ্গে ছিল এবং বিএনপি তারেক রহমান অত্যন্ত কোর্ডিয়ালি মানে তাকে বিহেভ করেছেন, তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। তো
তারেক রহমানকে তিনি খুব একটু প্রশংসা করলেন। এখন দেখা যাক এই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পরে বিএনপি আসলে তাকে রাষ্ট্রপতি পদে রাখে কিনা। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আশা করতেছেন যে হয়তো তারেক রহমান তাকে তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত রাখতে পারে। দেখা যাক রাখে কিনা। আজকে যেই তারেক রহমানের উপর একদম তেল ঢেলে দিলেন, অবশ্যই এটাও ঠিক সত্য যে বিএনপি আসলে তাকে রক্ষা করেছে। বিএনপি 3 বাহিনীর প্রধান এবং দূতাবাসগুলো কিন্তু চুপ্পুর পক্ষে ছিল বলতে আসলে তারা বলতেছে যে দরকার কি, চুপ্পু আছে থাক না। তবে এটাও সত্য যে গত 1.5 বছর ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু গৃহবন্দী ছিলেন। একজন রাষ্ট্রপতি হয়ে, একটা দেশের প্রধান হয়ে গৃহবন্দী থাকা, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এটাই